ছাত্ররা সরকারে ভাগ বসিয়েছে, ছাত্ররা সরকারের উপদেষ্টা হয়েছে। শ্রমিকেরা কোনো ভাগ দাবি করেনি, কোনো মালিকানা দাবি করেনি, তারা উপদেষ্টা হতে চায়নি। বিভিন্ন বন্দর আপনারা উন্নত ব্যবস্থাপনার নাম করে বিদেশি কোম্পানির কাছে তুলে দেবেন, এই দায়িত্ব আপনাদেরকে কে দিয়েছে? গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা 16 বছরের এক ফ্যাসিবাদকে আমরা বিদায় দিয়েছি। অনেকে মনে করেছিলেন এই ফ্যাসিবাদ এই জীবনে আর কখনো যাবে না। কেউ 2041, কেউ 2050 পর্যন্ত এই ফ্যাসিবাদের আয়ুষ্কাল তারা বিবেচনা করেছিলেন। কিন্তু মানুষ যখন জেগে উঠেছে, মানুষ যখন রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছে, জীবন দেবার প্রতিযোগিতায় আমাদের ছাত্র তরুণ শ্রমিকেরা, আমাদের পার্টি সহ বিভিন্ন দলের লাখো লাখো নেতা কর্মীরা রাজপথে যখন দাঁড়িয়ে গেছে, জীবন দেওয়ার প্রতিযোগিতায় মানুষ যখন দাঁড়িয়ে যায়, পৃথিবীর কোন শক্তি অতীতে তাকে যেমন পরাজিত করতে পারেনি, বাংলাদেশের ফ্যাসিবাদী শক্তিও তার কাছে তারা মাথা নত করতে বাধ্য হয়েছে। বাংলাদেশের জুলাই আগস্ট অভ্যুত্থানের তাৎপর্য ঐতিহাসিক। সমসাময়িক দুনিয়াতে, সমসাময়িক পৃথিবীতে এরকম আরেকটা গণজাগরণ গণ অভ্যুত্থানের নমুনা এই শতাব্দীতে নেই বললেই চলে। যেখানে স্বৈরতন্ত্র, যেখানে ফ্যাসিবাদ, সেখানে বাংলাদেশের অভ্যুত্থানের এই লড়াইয়ের আগুন ইতিমধ্যে আপনারা দেখেছেন নেপাল থেকে শুরু করে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক, সরকার এই অভ্যুত্থানের তাৎপর্যকে তারা উপলব্ধির মধ্যে নিতে পারেননি। অভ্যুত্থানে যে মাঝে যায়, তার যে গণ আকাঙ্ক্ষা, তার যে অধিকার এবং গণমুক্তির যে ডাক, সরকার তাকে বিবেচনার মধ্যে নেননি। আপনারা শুনেছেন গত এক বছর বা 14 মাসে বেকারত্ব বেড়েছে, কর্মহীন মানুষের সংখ্যা বেড়েছে। 12 থেকে 14 লক্ষ মানুষ নতুন করে তারা চাকরি হারিয়েছেন। বিনিয়োগ কার্যত বন্ধ। 35 থেকে 40 লক্ষ মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নিচে তারা নেমে এসছেন। এখনো প্রায় 1 কোটি মানুষ রাতে তারা খেতে পায় না। আমার শ্রমিকেরা যে মজুরি পায়, গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে শ্রমিকের মজুরি দিয়ে 15 দিনও চলে না। আপনারা কি ভালো আছেন? আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা কি ভালো আছেন? কি বলছেন? ভালো আছেন? ভালো নাই তারা। কিন্তু আমার কালকে দেখলাম $36 বিলিয়ন এখন আমাদের রিজার্ভ। আমাদের রিজার্ভের পরিমাণটা ভালো, কারণ বিদেশ থেকে আমাদের প্রবাসীরা তারা অর্থ পাঠাচ্ছেন। কিন্তু আমাদের এখানে গার্মেন্টস রপ্তানির অবস্থাটা ভালো। কিন্তু শ্রমিকদের মজুরির ক্ষেত্রে, তাদের দাবির ক্ষেত্রে, তাদের পেটে যখন আগুন জ্বলে, ন্যায্য দাবি নিয়ে তারা যখন রাজপথে নেমে আসে, শ্রমিকদের আন্দোলনটাকে ওনারা ষড়যন্ত্র হিসাবে আখ্যায়িত করেন। আমি কি ভুল বলছি? আমি শ্রমিকের বাঁচার দাবি, ন্যায্য দাবির যে লড়াই, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আগেকার মতন গত 14 মাসেও ঢাকা সহ সমস্ত শিল্পাঞ্চলে জানবাজি করে এসে লড়াইটাকে আমরা অব্যাহত রেখেছি। কিন্তু সরকার সবার দাবি মানে শ্রমিকদের দাবি তারা পূরণ করে নাই। ছাত্ররা সরকারে ভাগ বসিয়েছে, ছাত্ররা সরকারের উপদেষ্টা হয়েছে। শ্রমিকেরা কোনো ভাগ দাবি করেনি, কোনো মালিকানা দাবি করেনি, তারা উপদেষ্টা হতে চায়নি। তারা কেবল ন্যায্য অধিকার চেয়েছেন, মজুরি চেয়েছেন, ভাতাটা চেয়েছেন, মানবিক জীবন তারা চেয়েছেন। কিন্তু 14 মাসে শ্রমিক শ্রমজীবী মানুষের অবস্থা আরো খারাপ। বাজারে আগুন। মাসের 15 দিন গেলে লক্ষ লক্ষ পরিবার বাকি 15 দিন কিভাবে বাঁচবে তার কোনো ব্যবস্থা হয় নাই। সেজন্য আমরা সরকারকে বলেছি যে আপনারা যে সমর্থন আমরা দিয়েছি, বাংলাদেশে গত 53-54 বছরে আর কোন সরকার এত বড় সমর্থন নিয়ে আর কোন সরকার ক্ষমতায় আসেনি। কিন্তু এরপরেও আমরা দেখছি এই বিশাল যে সম্ভাবনা ছিল,
সম্ভাবনাকে আপনারা নষ্ট করেছেন প্রজ্ঞার অভাবে, দূরদর্শিতার অভাবে এবং আপনাদের সেখানে হয়তোবা অভিজ্ঞতারও অভাবে আজকে। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি দেশে মানুষের এক ধরনের অস্থির এক ধরনের অবস্থা, এক ধরনের সামাজিক নৈরাজ্যের বিস্তার ঘটছে। সামাজিক নৈরাজ্য আমরা দেখছি ছড়িয়ে পড়ছে। মব সন্ত্রাসের নামে যখন তখন হামলা হচ্ছে, যখন তখন যে কোনো মানুষের সহায় সম্পত্তি বাড়ি ঘরে আমরা দেখছি হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে। অথচ অভ্যুত্থানের পরে এটা তো হবার কথা না। সরকার একদিকে দুর্বল আর একদিকে অকার্যকরী। কোনো মানুষ যখন বুঝে ফেলে সরকার দুর্বল এবং অকার্যকরী, তখন সে যা খুশি সে তাই করতে চায়। এই পরিস্থিতিতে দায় দায়িত্ব অবশ্যই সরকারকে, তাদেরকে আজকে বহন করতে হবে। আমরা বলেছি সরকারের মধ্যে এত গুণী মানুষ সরকারের মধ্যে, কিন্তু তারা এত বড় সম্ভাবনাকে 14 মাসেই তারা একটা অস্থিরতা তারা জন্ম দিয়েছেন। এখনো 14 মাস পার হয়েছে, এখনো পর্যন্ত আমি দেখছি মানুষ কোনো একটা ঘটনা ঘটলে এই সরকার আছে কি নাই এরকম প্রশ্ন ওঠে। অভ্যুত্থানের পিছনে যেমন প্রতি অভ্যুত্থান হাঁটে, বিপ্লবের পিছনে প্রতি বিপ্লব হাঁটে। গত 14 মাসে প্রতিনিয়ত আমরা দেখছি প্রতি বিপ্লব এবং প্রতি অভ্যুত্থানের আশঙ্কা নিয়ে আমাদেরকে দিন যাপন করতে হয়। কোনো একটা ঘটনা ঘটলেই মানুষের মনে প্রশ্ন ওঠে, সরকার কি আছে না নাই, সরকার কি থাকছে, এই সরকার অধীনে নির্বাচন করা যাবে, এই প্রশ্ন উঠবে কেন? আমাদের এত বিপুল সমর্থন, আমরা সরকারকে সমালোচনা করি, সরকার যেন সঠিক পথে থাকে। এটা তো আমাদের সরকার, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক দলগুলোর সমর্থনকে সরকার কাজে লাগাতে পারেনি। আমাদের সমর্থনকে দুর্বলতা হিসাবেই তারা বিবেচনা করে আসছেন। এজন্য তারা যা খুশি তারা তাই করছেন। তিনটা দল দেখলাম, তারা বলছেন সরকারের মধ্যে নাকি দলীয় পক্ষপাত দুষ্ট লোক আছে। বিএনপি বলছেন, জামাতও বলছেন, এনসিপিও বলছেন। আমি বলতে চাই তাদের সবার কথার মধ্যে কিছু সত্যতা আছে। তার মানে কি সরকার নিরপেক্ষভাবে তার দায়িত্ব তারা পালন করতে পারছেন না। 3 দল যারা সরকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তাদের বক্তব্যের মধ্য দিয়ে এই সত্যটা বেরিয়ে আসছে। সরকার চরিত্রের দিক থেকে একটা নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার, তাদের কোনো দলীয় পক্ষপাত থাকার কথা না, কোনো পক্ষপাত দুষ্টতা তাদের থাকার কথা না। অথচ আমরা দেখছি যে আজকে তাদের পক্ষপাত নিয়ে অভিযোগ উঠছে, সমালোচনা উঠছে। সেজন্য আমরা সরকারকে বলতে চাই, আমরা যেহেতু এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যেতে চাই, সেজন্য সরকার বলতে চাই যে সমস্ত কারণের জন্য আপনার সরকার বিতর্কিত হচ্ছেন, বিতর্কিত পদক্ষেপ পরিহার করুন। আমার চট্টগ্রাম বন্দর, আমার নৌবন্দরগুলো, বিভিন্ন বন্দর আপনারা উন্নত ব্যবস্থাপনার নাম করে বিদেশি কোম্পানির কাছে তুলে দেবেন। এই দায়িত্ব আপনাদেরকে কে দিয়েছে? রাজনৈতিক দলগুলোকে আপনাদেরকে দায়িত্ব দিয়েছে? আমরা কি আপনাদেরকে দায়িত্ব দিয়েছি? জনগণ কি আপনাদেরকে দায়িত্ব দিয়েছে? 54 বছরে একটা স্বাধীন দেশ যদি আমরা বন্দর ব্যবস্থাপনা করতে না পারি, যদি আমরা আমাদের সাধারণ বন্দর চালাতে না পারি, তাহলে এই সার্বভৌমত্বের স্বাধীনতার অর্থটা কি? আমরা পরিষ্কার করে বলতে চাই, বন্দরগুলো আমাদের পাইপলাইন। আমরা ব্যবস্থাপনার নাম করে কোনো বিদেশি বেনিয়া কোম্পানির কাছে কোনোভাবে আমাদের বন্দরকে কোনোভাবে আমরা তুলে দিতে পারি না। আপনারা সবাইকে রাজি আছেন এ ব্যাপারে? সরকারকে বলতে চাই, এই খেলা আপনারা বন্ধ করেন। এগুলো আপনাদের এজেন্ডা না, এগুলো আপনাদের কর্তব্য না। আপনারা অনেকগুলো এজেন্ডা হাজির করেছেন যেগুলো অন্তর্বর্তী সরকারের দায়িত্ব না। আমরা বলেছি সরকারের প্রধান 3টা কাজ। মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় হত্যাকাণ্ড, তার বিচার চলছে। আমরা দেখতে চাই, মানুষ দেখতে চাই, বিচারটা জোরদার হবে, বিচার দৃশ্যমান হবে এবং বিচার কার্যকর হবে। একই সাথে আমরা দেখতে চাই, আমরা সংস্কারের ব্যাপারে যে আলোচনা করছি, আমরা 5ই জানুয়ারির পরে ঘুম থেকে জেগে উঠে আমরা সংস্কার এজেন্ডা হাজির করি নাই। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আগে 10 বছর আগে গণতন্ত্র মঞ্চ বিএনপির সাথে আলোচনা করে
আজ থেকে ৩.৫ বছর আগে ৩১ দফা আমরা প্রণয়ন করেছি। কেন করেছি? যে আমরা ভবিষ্যতে কোন দল এবং কোন ব্যক্তি ক্ষমতাকে ব্যবহার করে কেউ যেন জমিদারি তৈরি করতে না পারে, ক্ষমতাকে ব্যবহার করে কেউ যেন পত্তনি নেবার মতন করে ক্ষমতাকে কেউ যেন ব্যবহার করতে না পারে, কেউ যেন এটাকে ব্যক্তিগত পারিবারিক সম্পত্তি কেউ যেন ক্ষমতাকে বিবেচনা করতে না পারে। সেজন্য আমরা বলেছি কোন দল এবং কোন ব্যক্তির, আমরা বলেছি সেখানে কর্তৃত্ববাদের প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো তার পরিবর্তন সহ আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগ এবং আইন প্রণয়নী বিভাগ তার যে যৌক্তিক ভারসাম্য সেটাকে নিশ্চিত করবার জন্য একটা আধুনিক গণতান্ত্রিক, একটা বৈষম্যহীন, একটা সাম্যভিত্তিক রাষ্ট্র সরকার সংবিধান প্রতিষ্ঠা করবার যে লড়াই, সেই লড়াইটা বাস্তবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমরা জারি রেখেছি। গণতন্ত্র মঞ্চ আছেন, আমাদের যুগপৎ আন্দোলনের সকল শরিকরা আছেন, সকল প্রগতিশীল দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো আছেন। সবাইকে আমরা বলতে চাই, মেহরবানি করে আমরা এখন ফেব্রুয়ারি নির্বাচন, এটা আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক থাকবে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু রাজনৈতিক বিতর্ক, রাজনৈতিক প্রতিযোগিতাকে মাঠ দখলের কোনো সহিংস তৎপরতায় এটাকে নেওয়া যাবে না। রাজনৈতিক প্রতিযোগিতাকে আপনি সেখানে চট দখলের মতন করে কোনো অঞ্চল, কোনো এলাকায় জবরদস্তি করবেন, সন্ত্রাসী মাফিয়া শক্তি দিয়ে আপনি জবরদস্তি কায়েম করবেন, এই ধরনের কোনো পরিস্থিতি নিশ্চয়ই আমরা দেখতে চাই না। সেজন্য বলতে চাই রাজনৈতিক দলগুলোকে আমরা বিতর্ক করব, আলোচনা করব, তর্ক বিতর্ক করব, কিন্তু আমরা কখনোই আমরা পুরনো ফ্যাসিবাদী জমানার মতন রাজনৈতিক বিতর্ককে রাজপথ দখলে সহিংস তৎপরতায় এটাকে আমরা পর্যবেসিত করব না। কারণ তাহলে পতিত ফ্যাসিবাদী শক্তি সহ যারা আমাদের এই পরিস্থিতি ব্যবহার করতে চান, যারা অভ্যুত্থানের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, যারা আমাদের অর্জনের বিরুদ্ধে, যারা প্রতিনিয়ত যারা আমাদের অভ্যুত্থানকে যারা প্রতি অভ্যুত্থানে নিয়ে যেতে চান, তাদের জন্য জমিনটা তৈরি করে দেওয়া হবে। সেজন্য আমি বলতে চাই, মেহরবানি করে আমরা সবাই সেই দায়িত্বশীল আচরণ আমরা করব। আর ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে আমরা পরিষ্কার করে বলতে চাই, ফেব্রুয়ারি মাসে যে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোটের ব্যাপারেও আমরা একমত হয়েছি। আমরা একমত হয়েছি সকল রাজনৈতিক দলগুলো। আমরা ইতিমধ্যে জুলাই সনদে স্বাক্ষর করেছি। এটা একটা প্রক্রিয়া এবং সরকার আশা করি আগামী কদিনের মধ্যে তারা প্রজ্ঞাপন, এটা আদেশ জারি করবেন, নির্বাচন কমিশনকে তারা বলবেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন একই দিনে গণভোটের মধ্য দিয়ে এই সনদের পক্ষে আমরা জনরায়টাও আমরা নিয়ে নিতে চাই। এটাও আরেকটা ধাপ। এই ধাপটা সম্পন্ন হবে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে। জনগণের ম্যান্ডেট, জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিরা আগামী পার্লামেন্টে, যে পার্লামেন্ট প্রথম কয়েকটা অধিবেশনে কনস্টিটিউয়েন্ট পাওয়ার হিসাবে যে পার্লামেন্ট কাজ করবে, যে পার্লামেন্ট আমরা গত 1 বছর ধরে যে আলাপ আলোচনা করছি, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক, জবাবদিহিমূলক, একটা দায়বদ্ধ রাষ্ট্র সরকারের দিকে নিয়ে যেতে পার্লামেন্ট সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। সুতরাং আমি আশা করি এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা আমাদের ঐক্যের জায়গাটাকে আমরা তৈরি করব। আমরা 2 নম্বর কথা হচ্ছে, আমরা ইতিমধ্যেই সরকারকে বলতে চাই, আপনাদের নিরপেক্ষতা ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ। যেসব কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, অনতিবিলম্বে আপনার উচিত হবে সেসব কর্মকাণ্ড থেকে নিজেদেরকে প্রত্যাহার করা। 2 নম্বর হচ্ছে, যেসব উপদেষ্টার কারণে সরকার প্রশ্নবিদ্ধ হয়েছেন, সরকারের ব্যাপারে মানুষ সমালোচনা করছেন, সরকারকে পক্ষপাতমূলক আচরণের জন্য যারা দায়ী করছেন, উচিত হবে সরকারের কাল বিলম্ব না করে আমাদের উপদেষ্টাদেরকে সসম্মানে তাদেরকে বিদায় দেওয়া, প্রয়োজন বোধে ছোট আকারে উপদেষ্টা মণ্ডলী পুনর্গঠন করা, 1, 2 জন 3 জন কার্যকর দক্ষ প্রজ্ঞাবান ব্যক্তিবর্গকে নিয়েও উপদেষ্টা মণ্ডলী পুনর্গঠন হতে পারে। এবং বাস্তবে সরকারকে একটা তত্ত্বাবধায়ক সরকারের চরিত্র বৈশিষ্ট্য নিয়েই তাদেরকে কাজ করতে হবে। সুতরাং সেই তত্ত্বাবধায়ক সরকার হয়তো সংবিধানে আমরা এখন যুক্ত না,
হয়তো আগামী পার্লামেন্টে যদি উচ্চ আদালতের রায়টা আমাদের পক্ষে আসে, পরবর্তী পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে যুক্ত হবে। কিন্তু এখন অন্তর্বর্তী সরকারকে একই সাথে আমাদের অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, রাজনৈতিক দলগুলোর যে সমর্থন, মানুষের যে প্রত্যাশা এবং তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য নিয়ে তাদেরকে কাজ করতে হবে। এবং আমি মনে করি যদি এরকম একটা জায়গা আমরা তৈরি করতে পারি, তাহলে সরকারের অধীনে নির্বাচন করা সম্ভব। মানুষ এখনো কেন প্রশ্ন করবে, ভাই ফেব্রুয়ারি মাসে কি নির্বাচন আসলে হচ্ছে? এই প্রশ্ন আমাকে এখনো কেন শুনতে হবে? তার মানেটা কি? তার মানে এই কথার উত্তর হচ্ছে সরকারের পলিটিক্যাল উইলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকার রাজনৈতিক সদিচ্ছা, এবং রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন জনগণকে ঐক্যবদ্ধ করে তারা যদি সম্মিলিত উদ্যোগ গ্রহণ করেন, আমি মনে করি বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন ইতিহাস, নতুন একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে আমরা হাঁটতে পারব। এবং এই সরকার নিয়ে নানা সমালোচনা আছে। সেদিন এক উপদেষ্টা আমাকে বললেন, আমাদের সরকারকে আপনারা কিভাবে মুক্তি দেবেন? আমাদের সরকার কিভাবে মুক্তি পাবে? আমি পরিষ্কার করে বলতে চাই, বিচার এবং সংস্কার এবং জুলাই সনদের যে প্রক্রিয়া আমরা অব্যাহত রেখেছি, গণভোট এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন করে সরকার যদি বেরিয়ে যেতে পারেন, তাহলে সরকার মুক্তি পাবে। এর বাইরে এই সরকারের মুক্তি পাওয়ার কিন্তু অন্য কোনো পথ নাই। সুতরাং আমি আশা করব সেই জায়গা থেকে আগামী যে কমাস আছে, জনগণের দিকে তাকান, শ্রমিকের দিকে তাকান, বাজারের দিকে তাকান, এবং আগামী কমাস তো মানুষকে তো খেয়ে পরে বাঁচতে হবে। সুতরাং নৈমিত্তিক কাজের মধ্য দিয়ে আপনি থাকবেন।